আকাশ প্রেজেন্টস 5 for 15 আপনাদের সাথে আমি আছি দেব চৌধুরী। ঘরে চকচকে টিভি দেখতে চান? আকাশের সংযোগটা ব্যবহার করুন, নিশ্চিন্তে চকচকে ঝকঝকে টিভি উপভোগ করুন। কিন্তু বাংলাদেশের পারফরমেন্স তো কোনোভাবেই চকচকে হচ্ছে না, এবং সে কারণেই অপ্রয়োজনীয় যত পরীক্ষা নিরীক্ষা হয়েছে সব বাদ দিয়ে দেওয়া হবে। আগামী সিরিজেই হয়তো 3 নম্বর পজিশনে ব্যাটিংয়ে সাকিব আল হাসানকে ফেরানো হবে। জাতীয় নির্বাচক হাবিবুল বাশার সুমন গণমাধ্যমকে বলেছেন এবং এটাও জানিয়েছেন আগামীতে এই ধরনের অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পথে আর হয়তো হাঁটবে না বাংলাদেশ ক্রিকেট। সাইফুল রূপকের রিপোর্ট। ব্যাট যখন তলোয়ারের রূপ নেয়, টাইগার ক্রিকেটের সম্রাট কাউকে কি আর ধার ধারে? 2019 বিশ্বকাপে প্রতিপক্ষ বোলারদের কড়া শাসন, 8 ইনিংসে 606, তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। লর্ডসে অমন পোজ সাকিবকেই তো মানায়। যুক্তরাজ্যে যেই প্রান্তেই গেছেন, ওয়ানডাউনে ভরসার প্রতীক বনেছেন। লো কিংবা বাউন্সি উইকেট, ভার্টিক্যাল শট, পিকচার পারফেক্ট। প্রয়োজন বুঝে স্কোয়ার কাট, পুল আর হুকে চমকে দিয়েছেন। ইনোভেটিভ সাকিব সবার বাহবা কুড়িয়েছেন। দেড় যুগে নানা পজিশনে ব্যাটিং করেছেন। ক্যারিয়ার গড় 38, 3 নম্বরে সাকিব দুরন্ত দুর্বার, প্রায় 60 অ্যাভারেজ। অথচ উইন্ডিজের বিপক্ষে গেল হোম সিরিজে ওই ওয়ান ডাউন থেকেই সাকিবকে সরিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। ক্যারিবিয়ানদের বিপক্ষে 3টা ওয়ানডেতে শান্ত ভরসা কাটতে পারেননি। নিউজিল্যান্ডে ওই পজিশনে সৌম্য আসা যাওয়ার মিছিলে। পরীক্ষা নিরীক্ষায় কি পেল বাংলাদেশ? পরের ওয়ানডে সিরিজে সাকিব কি ফিরছে প্রিয় নাম্বার 3-তে? দুজনকে খেলানো হয়েছে। শান্ত খেলেছে, তা সৌম্য খেলেছে। সৌম্য তো আমাদের পুরোনো খেলোয়াড়, ওই হিসেবে শান্ত নতুন খেলোয়াড় ছিল। সাকিব ফিরে আসলে ডেফিনেটলি সাকিব কি চাই, টিম ম্যানেজমেন্ট কি চাই, সেটা অনেক বড় ইম্পর্টেন্ট হবে। আমরা কিন্তু তৈরি করার চেষ্টা করছি, একটু বুঝতে হবে আপনাদেরকে, নতুন কাউকে তৈরি করার চেষ্টা করছি, বাট এটা কিন্তু আলটিমেট ডিসিশন না। ডেফিনেটলি আমাদের যারা পরীক্ষিত পারফর্মার তারা যখন খেলেন, আমাদের দলের যেটা ভালোবে তারা তো সেখানেই খেলবেন। এবং একটা জিনিস মনে রাখতে হবে, ইটস অল ওভার টিম। দল কাকে চাচ্ছে, কোথায় যায়, সেটাও খুব বেশি ইম্পর্টেন্ট। সো এবং এটা সবাই কিন্তু বোঝে। তো আমরা চেষ্টা করছি, আবার বলছি চেষ্টা করছি যে টিমটা আবার নতুন করে মানে যদি সেট করতে। বাট যখন যারা আমাদের খেলে আসছেন, যারা পারফর্মার, তারা যখন আসবেন, ডেফিনেটলি টিম ম্যানেজমেন্টের যেখানে দরকার হবে, টিম স্কোয়াডটা যেটা সুবিধা হবে, 11 করতে যেটা সুবিধা হবে, ওই পরিস্থিতি অনুযায়ী সেটাই করা হবে। নিউজিল্যান্ডের দলের সঙ্গেই ছিলেন নির্বাচক হাবিবুল বাশার। 2 দশকে হাফ ডজন লম্বা ট্যুর করেও ওই কন্ডিশনে জয় নাই। প্রাপ্তির খাতা এবারও শূন্য। এবার আমার একটা আশা ছিল যে আমরা একটা ভালো দল নিয়ে গিয়েছি। এবার ভেবেছিলাম পারফরমেন্সটা এর আগের ট্যুরগুলোতে ভালো হবে, সেটা হয়নি। এটা আমার জন্য খুব হতাশাজনক। ফিল্ডিংটা খুব হতাশাজনক ছিল। তো সব মিলে দেখুন, প্রস্তুতিটা কিন্তু একদম খারাপ হয়নি আমাদের। আমরা বেশ সময় পেয়েছিলাম, একটু আগে গিয়েছি। ওয়েদারটা কিন্তু এবার বলবো যে বেশ ভালো ছিল। সপ্তাহ পেরোলেই আবারও চ্যালেঞ্জ, লঙ্কায় জোড়া টেস্ট। 2-1 দিনের মধ্যেই স্কোয়াড দেবে বিসিবি। কে কতটা ফিট জেনে নিচ্ছে নির্বাচক প্যানেল। ফিটনেস নিয়ে একটু চিন্তার বিষয় আছে, বাট আমি যতদূর জানি মুশফিক রহিম ফিট হয়ে যাবে, আমরা ওকে পাবো। আরও 2-1জনের ফিটনেস কনসার্ন আছে। হাসান মাহমুদের ফিটনেস ইজ বিগ কনসার্ন। ওটার ফাইনাল রিপোর্ট আমরা আজকের মধ্যে অথবা কালকে মধ্যে পেয়ে যাবো। তো এটা আসলে কিছু ফিটনেস ইস্যু আছে, সেটা নিয়ে একটু আলাপ করার বিষয় আছে, যার জন্য হয়তো টিমটা আমরা এখনও দিতে পারিনি। সব ঠিক থাকলে 12 এপ্রিল শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। ক্যান্ডিতে প্রথম টেস্ট 21 এপ্রিল। বহরটা নিউজিল্যান্ডের মতো অত বড় হোক আমরা চাই না। সাইফুল রূপক, অলরাউন্ডার। মানে চিন্তিত। 9 এপ্রিল শুক্রবার শুরু হচ্ছে আইপিএল। সাকিব এবং মুস্তাফিজ প্রথম থেকেই ম্যাচ পাবেন কিনা বলা খুব কঠিন, তবে এটা বলা মোটেও কঠিন না যে আইপিএলের টপ পারফর্মার কারা, কোন ব্যাটসম্যানরা পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রান তোলেন, কিংবা ডেথ ওভারে কোন বোলাররা রানটাকে আটকে রাখেন। সেজন্য একটু তথ্য ঘাটাঘাটি করতে হয়। আপনাদের কষ্ট করতে হবে না। আপনাদের জন্য তথ্য ঘাটার কাজটা করে আইপিএলের টপ পারফর্মারদের এক করেছেন মাহরুষ প্রত্যয়। কত কিছুই তো সময়ের সাথে বদলে যায়। যে ক্রিকেট একসময় ছিল জাতীয় দল কেন্দ্রিক, সেই ক্রিকেটেই এখন চলছে ফ্রাঞ্চাইজি লিগের বিপ্লব। বিশ্বকাপ বন্ধ, কিন্তু আইপিএল, দ্য শো মাস্ট গো অন। আইপিএল মানে ধুমধারাক্কা ক্রিকেটীয় লড়াই, শুরু কিংবা শেষ, পাওয়ার প্লে কিংবা ডেথ ওভার, থাকে বাড়তি উত্তেজনা। আইপিএল এর 14তম আসর নকিং অ্যাট দ্য ডোর। লিগের ইতিহাস বলে শুরুর ওভারের চেয়ে শেষের ওভারগুলোতেই রান ওঠে বেশি, যেখানে সেরা মহেন্দ্র সিং ধোনি। আইপিএল এর শুরুর ওভারে সেরা ডেভিড ওয়ার্নার। শুধু প্রথম ওভারেই ওয়ার্নারের রান প্রায় 400। 2-3-4 নামটা শেখর ধাওয়ান। 5-6 আবার ওয়ার্নার। পাওয়ার প্লেতে যেখানে ধাওয়ান ওয়ার্নার, সেখানে ডেথ ওভারে ধোনি ওয়ান ম্যান আর্মি। 15 থেকে 20 সবগুলো ওভারে রানের হিসেবে ধোনি শীর্ষে।
আইপিএল যতটা ব্যাটসম্যানদের খেলা ততটাই বোলারদের। আফগানিস্তানের রশিদ খান আইপিএল ইতিহাসের সফলতম বোলারদের মধ্যে অন্যতম। ইকোনমি রেট সবচেয়ে কম, 6.5 নিচে। সাকিব আল হাসান আইপিএলে বাংলাদেশের নিয়মিত প্রতিনিধি, ইকোনমি 7.5 কম, 28 গড়ে নিয়েছেন 59 উইকেট। আইপিএলের সবচেয়ে বেশি 170 উইকেট লাসিথ মালিঙ্গার, সেরা 5-এ 3 জন স্পিনার। ব্যাটসম্যানদের রাজ্যে বোলারদের দাপটও কম না, অন্তত পরিসংখ্যান সে কথাই বলছে। রানের হিসাবে অন্যদের চেয়ে গিয়ে বিরাট কোহলি 5,500-এর বেশি রান, গড় 38-এর বেশি। ভাবা যায়? আইপিএল ক্রিকেট বাণিজ্যকে দিয়েছে নতুন মাত্রা, এগিয়েছে ভারতীয় ক্রিকেট, বেড়েছে জনপ্রিয়তা। ভারতের এত শক্ত পাইপলাইনের কৃতিত্বে প্রথম নামটা আসে আইপিএল এর। অথচ বিপিএল কোন বছর মাঠে গড়াবে আর কোন বছর গড়াবে না সেটাই কেউ জানে না। মারুষ প্রত্যয় অলরাউন্ডার। এখন তো লকডাউন চলছে, তো লকডাউনে ঘরে বসে শপিং করার প্রয়োজনীয়তা অন্য যে কোনো সময়ের চাইতে একটু বেশি বোধহয় বেড়ে যায়। আর ঘরে বসে পর্যাপ্ত এবং ভালোভাবে সময় মতো শপিং করতে চাইলে আপনার জন্য ফার্স্ট চয়েস হতে পারে ইভ্যালি। ঘরে বসে শপিংয়ে সবার আগে আস্থা রাখুন ইভ্যালিতে। ঠিক যেভাবে পাকিস্তান আস্থা রেখেছে ফখর জামানের ওপর। খুব কাছে গিয়েও দুশো করতে পারেনি কুইন্টন ডিককের দুষ্টুমি, সেটা নিয়েও অনেক সমালোচনা আছে। কিন্তু আপনারা কি এটা মনে করতে পারেন যে ভিভ রিচার্ডস 200-র কাছাকাছি গিয়েছিলেন কিনা? গ্যারি ক্যাস্টেনের একটা 188 রানের ইনিংস আছে, মনে করতে পারেন? 200-র কাছাকাছি গিয়েও ওয়ানডেতে 200 করতে পারেননি। আক্ষেপ তো থাকারই কথা। সেই আক্ষেপগুলো, সেই নাম্বারসগুলো এক করেছেন অনিক জাবের। সাউথ আফ্রিকা পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে শেষ। ম্যাচের রেজাল্টের চেয়েও ক্রিকেট পাড়ায় বেশি আলোচনা ফখর জামানের 193 রানের ইনিংস নিয়ে। কোনো শব্দ দিয়ে তার এমন ইনিংস ব্যাখ্যা করা যাবে না। সাউথ আফ্রিকার জোহানেসবার্গে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেছেন ফখর জামান, সেই সাথে রান তারার হিসেবেও সেরা ইনিংস। অসংখ্য রেকর্ডের দিনে ফখরের আক্ষেপ অবশ্য 2টা, দলকে জিতাতে না পারা আর ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হওয়া। ফখরের মতো ডাবল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ অনেক ক্রিকেটারের থাকলেও তাদের মাঝে গুটি কয়েক আবার রান তাড়া করতে নেমে জিতিয়েছেন দলকে। 2011 সালে বাংলাদেশের বিপক্ষে রান তাড়া করতে নেমে শেন ওয়াটসন 185 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। অস্ট্রেলিয়াও জয় পেয়েছিল। এমএস ধোনিও শ্রীলঙ্কার সাথে 183 রানের হার না মানা ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেছিলেন। ধোনির সতীর্থ বিরাট কোহলি মিরপুরের মাঠেই 183 রান করে পাকিস্তানকে হারিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে 180 থেকে 190 রানের ইনিংস খেলা ক্রিকেটার আছেন 12 জন। ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ড সেই তালিকায় প্রথম ক্রিকেটার। 1984 সালে ইংল্যান্ডের বিপক্ষে 181 রানের ইনিংস খেলেছিলেন তিনি। 2000 সালে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে জয়সূরিয়া 189 রান করেছিলেন। সেই ম্যাচে ভারত মাত্র 50 রানে অল আউট হয়েছিল। জয়সূরিয়া ছাড়াও মার্টিন গাপটিল ও ভিভ রিচার্ড 189 রানের ইনিংস খেলেছিলেন। তালিকার 12 জন ক্রিকেটারের মধ্যে 8 জনই অপরাজিত ছিলেন। 190 রানের বেশি করেছেন 3 ক্রিকেটার। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবিয়ান ব্যাটসম্যান চার্লস কভেন্ট্রি 194 রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। 1997 সালে ভারতের বিপক্ষে সাইদ আনোয়ার 194 রানের ইনিংস খেলে আউট হয়েছিলেন। সবশেষ সেই তালিকায় যুক্ত হয়েছেন পাকিস্তানি আরও এক ক্রিকেটার ফখর জামান। অনিক জাবের অলরাউন্ডার। সাধারণত সন্তানকে খেলা শেখানোর জন্য বাবাই হয়তো মাঠে নিয়ে যান, কখনো বা মাও নিয়ে যান। কিন্তু ঘটনা যদি উল্টো হয় যে সন্তান বাবাকে মাঠে নিয়ে যাচ্ছেন ক্রিকেট খেলানোর জন্য, অদ্ভুত কিংবা অভিনব এমন এক ঘটনাই ঘটেছে এবং সেই ঘটনা খুঁজে বের করেছেন মারুষ প্রত্যয়। বাবা ছেলে হাতে হাত ধরে মাঠে আসছেন, কি ভাবছেন ছেলের জন্যই বাবার মাঠে আসা? না, সাভারের ওয়াহিদুর রহমানের গল্পটা একটু অন্যরকম। বয়স 40 পেরিয়ে গেছে, তবে ক্রিকেটের প্রতি ভালোবাসা ছাড়তে পারেননি। বাবা ছেলে দুজনের হাতে হাত ধরে মাঠে আসার কারণ ক্রিকেট। দুজনেই একসাথে তৈরি হন, ব্যাট পড়েন, একজন বল অন্যজন ব্যাট। কি সুন্দর না, অনিন্দ সুন্দর। ওয়াহিদুর রহমান ব্যাটিং অলরাউন্ডার, তার খেলার ধরন যেমনই হোক, যেমনই চলুক তার ব্যাট। তবে এতটুকু নিশ্চিত করেই বলা যায়, ক্রিকেট প্রেম পরিমাপের কোনো ক্যালকুলেটর থাকলে তিনি হয়তো লেটার মার্কই পেতেন। ছোটবেলায় ক্রিকেটার হতে চেয়েছিলেন, পারেননি। তাই তরুণ ক্রিকেটারদের প্রয়োজনে যতটুকু সম্ভব এগিয়ে যান। ছোট সময় থেকে ক্রিকেটটা অনেক পছন্দ করতাম এবং খেলতাম। আমাদের লেভেলে, আমরা যেখানে যে লেভেলে খেলতাম ওইখানে আল্লাহর মতো ভালো খেলতাম অনেক।
তো আমার 99-এ আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে তখন আমার বাম্পের লিগামেন্টে ছিঁড়ে যায়, যার কারণে আর নর্মাল লেভেলের ক্রিকেটটা আর খেলা হয় নাই, মূলধারার ক্রিকেটটা। তো মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল। এখন আবার অ্যামেচার ক্রিকেটে, এখন তো আর ন্যাশনাল লেভেলে খেলার মতো সুযোগ নাই, তো এখন হয়তো অ্যামেচার ক্রিকেটের জন্য খেলতেছি। ফ্যামিলি থেকে তো নেগেটিভ ইম্প্যাক্ট আসেই, তারপরও আমি ওইভাবে আমার ফ্যামিলি থেকে মানায় নিছি। প্রথম থেকেই বলা আছে, আমার বিয়ের পরে আমার ওয়াইফকে ওইভাবে আমি বলে দিচ্ছি যে আসলে খেলাটা আমার রক্তের সাথে মিশে আছে, তো এটা নিয়ে নেগেটিভ কিছু করতে গেলে সমস্যা। সো তারা এইভাবে হ্যাবিচুট হয়ে গেছে। আর আমি চাই আমার আশেপাশে যারা আছে বা আমার ছোট ভাই বেড়াদের যারা আছে, তারা খেলতেছে, তারা ভালো কিছু খেলুক। আমার এক পৃষ্ঠপোষকতায় কোনো একটা ছেলে যদি ভালো জায়গায় খেলতে পারে, সেক্ষেত্রে আমার অপূর্ণতাটা এখান থেকে বুঝবে যে হ্যাঁ, আমি একটা ছেলেকে উপকার করতে পারছি, সেই ছেলেটা ভালো জায়গায় আছে। ছেলের প্রতি ওয়াহিদুর রহমানের ভালোবাসা প্রবল। ছেলে ক্রিকেট ভালোবাসে, তবে ওয়াহিদুর রহমান চান ছেলে ক্রিকেটার হোক বা না হোক, সে তার স্বপ্ন নিয়ে বেড়ে উঠুক। আমি তো চিন্তা করি আমার ছেলেটা ভালো একটা জায়গায় খেলুক, কিন্তু আমি আসলে যেটা হয় যে, যেমন আমি একসময় খেলতে চাইতাম, আমার বাবা মা আমাকে সাপোর্ট করতো না, বাট আমি এরকম না। আমি চাচ্ছি যে আমার ছেলে যদি পছন্দ করে খেলুক, ওকে ওর মতোই আমি খেলতে দেই, ওর মতো ওর প্র্যাকটিস করতে দেই। তা আমি ওকে প্রেশারাইজ করি না, তুমি খেলো, তুমি ক্রিকেটার হবে, এটাও বলি না। বাট আলহামদুলিল্লাহ ও অনেক ক্রিকেট পছন্দ করে, অনেক ক্রিকেট পাগল আর কি। তো দেখা যাক আল্লাহ কি করে। একজন ব্যাট প্যাট খুলে রাখছেন, অন্যজন 22 গজের জন্য প্রস্তুত হচ্ছেন। জীবনের রোলার কোস্টার তো এমনই, একদিন সবাইকেই থামতে হয়। হয়তো ওয়াহিদুর রহমানও থামবেন, তবে ক্রিকেট প্রেমের যে মশাল তিনি জ্বালিয়েছেন, তা হয়তো কারো না কারো হাতে জ্বলবে আরও অনেক দিন। কে জানে, হয়তো তার ছেলের হাতেই। মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার। গরু ছাগল যেন ঘাস খাবার না পায়, তার জন্য দেয় বেড়া। আর মুই মানছি হয়ে আসং এই ছিটমলের বেড়ার ভেতর। ব্রিটিশ, হিন্দুস্তান, পাকিস্তান দেশ স্বাধীন কত কিছু হইল, মুই এই বেড়ার বাইরে দেখির পানু না কিছুই। তিস্তা পারের মানুষ তো চোখত মুখত খাল ইতিহাস, দেখিবার ইতিহাস। হেলা যাও নাকি? সাবার তো ইচ্ছা অনেক ছিল রে। 83 বছরের বুড়া হলু, শরীরও তার বল পাও না। এলা তোর চোখেই মুই দুনিয়া দেখনু রে। স্বাধীনতার 50 বছর পূর্তিতে দেখার ইতিহাস মেটাতে দেশের মূল ভূখণ্ডের বাইরে থাকা দহগ্রামবাসীদের আকাশ সংযোগের মাধ্যমে টিভি দেখার সুযোগ করে দিয়েছি আমরা। সারা দেশের মতো একই কোয়ালিটির ঝকঝকে টিভি দেখার স্বাধীনতা এখন তাদেরও। হ্যারি কেইন টানা কয় মাঠে গোল করেছেন, কিংবা বায়ার্ন মিউনিখ চলতি মৌসুমে সব রকম প্রতিযোগিতা মিলিয়ে টানা কয় ম্যাচে গোল করেছে। ইউরোপিয়ান ফুটবলের ভক্তরা খেলাটা হয়তো দেখেন, কিন্তু সবসময় মজার যে তথ্যগুলো কিংবা চমকপ্রদ যে তথ্যগুলো, সেগুলো হয়তো ঘাটার সুযোগ পান না। চলতি বছরের ইউরোপিয়ান ফুটবলে এমন অনেক তথ্যই আছে যেটা হয়তো এই মুহূর্তে আপনার মনে নেই, আপনাকে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন আরিফ হুসাইন। ফুটবল মানেই একগাদা পরিসংখ্যান। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড লিখছেন ফুটবলাররা। পাল্টে যাচ্ছে অতীত অনেক রেকর্ড। এমনই কিছু নতুন পরিসংখ্যানে চোখ রাখতে চাই, জানিয়ে দিতে চাই। ইউরোপের সেরা লিগগুলো থেকে সাম্প্রতিক কিছু তথ্য তুলে ধরেছে জনপ্রিয় ওয়েবসাইট ESPN। ইংল্যান্ড দলের অধিনায়ক হ্যারি কেইন এমন এক রেকর্ড গড়েছেন যেটা ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে আগে ঘটেনি। প্রিমিয়ার লিগে 5-এর অধিক গোল করেছেন 5টি আলাদা ভেন্যুতে। এমন কীর্তি আর কারণেই EPL এর ইতিহাসে। আলাদা ভেন্যুতে 5টি করে গোল আছে ওয়েন রুনি, মাইকেল ওয়েন এবং অ্যালেন শিয়ারের। এখানেই শেষ নয়, অ্যাওয়ে ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও হ্যারি কেইনের। 120 ম্যাচে 84 গোল করেছেন এই ইংলিশ অধিনায়ক। EPL এ একক কোনো ক্লাবের হয়ে এটি সবচেয়ে বেশি অ্যাওয়ে গোলের রেকর্ড। EPL নতুন সংস্করণ চালু হয় 1992 সালে। 28 বছরের ইতিহাসে এমনটা ঘটেনি যেটা হয়েছে অ্যাস্টন ভিলা ফুলহ্যাম ম্যাচে। দু দলের ম্যাচ শুরুর একাদশটা নেমেছিল যাদের সবারই জন্ম 1992 সালের পর। সবার বয়সই 30-এর নিচে। এবার আসা যাক স্প্যানিশ লা লিগায়। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের গোল মেশিন করিম বেনজেমা। সবশেষ 7 ম্যাচে 9 গোল তার। 187 গোল করে মাদ্রিদের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ স্কোরার। আলফ্রেদো দি স্তেফানোর 216, রাউল গঞ্জালেসের 228 এবং লিগে সর্বোচ্চ 331 গোল ক্রিশ্চিয়ানো রোনালদোর। ইতালিয়ান লিগ সিরিয়াতে নিজেদের রেকর্ড টপকে যাওয়ার দিকে ছুটছে ইন্টার মিলান। 2007 সালের পর লিগে টানা 9 ম্যাচ জিতেছে ক্লাবটি।
সিরিয়ার ইতিহাসে টানা 17 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি তাদেরই। বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ সব প্রতিযোগিতা মিলে টানা 62 ম্যাচে গোল করেছে। জার্মান প্রফেশনাল ফুটবলের ইতিহাসে টানা এতগুলো ম্যাচে গোল করার রেকর্ড এটাই প্রথম। শেষ করব ক্রিশ্চিয়ানো রোনালদোর তথ্য জানিয়ে। চলতি মৌসুমে লিগে সর্বোচ্চ স্কোরার এখন পর্যন্ত, সব প্রতিযোগিতা মিলে 30 গোল, কিলিয়ান এমবাপ্পের সমান। 40 গোল করে মৌসুমের সেরা ফুটবলারের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন পোলিশ স্ট্রাইকার লেভানডোভস্কি। আরিফ হুসাইন, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্টস 5/15 আজকের মতো এতটুকুই। একদম শুরুতে যেটা বলছিলাম, টিভিতে ঝকঝকে ছবি দেখতে আকাশের সংযোগ ব্যবহার করুন। সেজন্য ভিজিট করুন www.akashdth.com। একই সঙ্গে অলরাউন্ডারের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। অলরাউন্ডারের সঙ্গে থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।